ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেমিস্টার ওয়ানে ভর্তি হয়েছে তোমাদের যে কম্পালসারি পেপারটা রয়েছে সিভ্যাক পেপার। এই সিভ্যাক পেপারে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আমি আমার এই চ্যানেলে আলোচনা করি। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইনের অনুশাসন। তোমাদের হচ্ছে জানো রুল অফ ল বা আইনের অনুশাসন যে টপিকটা রয়েছে সেই টপিকটা এবং টপিকের নোট সহ আজকের আলোচনা করব। তো দেখো তোমাদের যে আইনের অনুশাসন কি বা আইন অনুশাসন ধারণাটা কোথা থেকে এসছে বা তার হচ্ছে অধ্যাপক ডাইসির আইনের অনুশাসন ধারণাটা কি, টোটালটা হচ্ছে আজকে নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। যেহেতু তোমাদের 25 নম্বরের প্রশ্ন পড়বে, সেহেতু 25 নম্বরের প্রশ্নের মতো উত্তর সহ আমি আলোচনা করছি। তোমাদের যাদের হচ্ছে লাগবে নোটসটা তোমরা হচ্ছে ভিডিও দেখে এখান থেকে নিয়ে নিতে পারো, আর হচ্ছে ক্লাসটা ভালো করে দেখো, তাহলে হচ্ছে তোমরা বুঝে যাবে। আর একটা বিষয় বলে রাখি, এবার থেকে আমার এই চ্যানেলে তোমাদের সিভ্যাকের যে টপিকগুলো রয়েছে সব টপিক নিয়ে প্রতি সপ্তাহে আলোচনা করব। প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো, একটা বা দুটো করে। তার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। দেখো তোমাদের যে টপিকটা রয়েছে আইনের অনুশাসন। আইনের অনুশাসন বলতে কি বোঝায়? যে আইনের অনুশাসন মানে হচ্ছে আইন অনুশাসন, মানে একটা নির্দিষ্ট আইন থাকবে, সেই আইন অনুযায়ী যে শাসন করার পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলবো আইনের অনুশাসন। অর্থাৎ আইন নির্দিষ্ট পদ্ধতিতে শাসন করার যে প্রক্রিয়া তাকে আমরা বলছি আইনের অনুশাসন। অর্থাৎ এখানে বিষয় যেটা দাঁড়াবে যে আইনটা থাকবে সেই আইনকে অনুসরণ করে শাসন করতে হবে, বা আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসারে শাসন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে আমরা আইনের অনুশাসন বলবো। তাহলে এই আইনের অনুশাসন যে প্রক্রিয়াটা আমরা পাবো, আইনের অনুশাসনটা হচ্ছে আমরা যে প্রাচীনকাল থেকে যদি দেখি, প্রাচীনকাল থেকে আমরা জানি প্রাচীন রোমে প্রথম আইনের উদ্ভব ঘটেছে। সেই প্রাচীন রোম থেকে শুরু করে তার আগে প্রাচীন গ্রীসেও হচ্ছে আইন ব্যবস্থার ধারণাটা ছিল। আর সেখান থেকে শুরু করে যে আজকের দিন পর্যন্ত যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে নিয়ম নীতি তৈরি করা হয়েছিল, আর সেই নিয়ম নীতিটাকে আইনের অনুশাসন বলছি, যে নিয়ম নীতিটা প্রাচীন কাল থেকে প্রতিষ্ঠিত রয়েছে। এ প্রসঙ্গে ধর হচ্ছে আমাদের যে প্রাচীন, যেহেতু রোম থেকে হচ্ছে আইন ব্যবস্থাটা তৈরি হয়েছে, রোমে আইনের অনুশাসন বলতে কি বোঝাচ্ছে? সেখানে হচ্ছে রোমের যে আইনতাত্ত্বিক ছিলেন সিসেরো আইনের অনুশাসনকে সভ্যতার ভিত্তিরূপে অভিহিত করেছেন। যে সভ্যতাটা রয়েছে, যে সভ্যতার একটা ভিত তৈরি করছে, ভিত্তি স্বরূপ হচ্ছে আইনের অনুশাসন। এছাড়া আমরা যদি প্রাচীন শাসন ব্যবস্থা দেখি, তাহলে আমরা দেখব যে ব্রিটেনের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে আমরা হচ্ছে এই আইনের অনুশাসনটা পাবো। কারণ আমরা প্রত্যেকে জানি যে ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। সেখানে যে নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে বা নাগরিকদের যে স্বাধীনতা রয়েছে, সেই অধিকার এবং স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে এই আইনের অনুশাসন ধারণাটা প্রচলিত রয়েছে। তাহলে এবার আইনের অনুশাসন বলতে যেটা কি বোঝাচ্ছে সেটা তো আমি বললাম। আইনের অনুশাসন বলতে যেটা বোঝাচ্ছে যে আইনের একটা প্রাধান্য প্রতিষ্ঠা করতে হবে, আইন যেটা থাকবে তার একটা প্রাধান্য প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ কেবলমাত্র আইন নির্দিষ্ট পদ্ধতিতে কোনো ব্যক্তি যদি অন্যায় করে থাকে বা কোনো ব্যক্তির যদি ভুল কিছু করে থাকে, তাহলে আইন নির্দিষ্ট পদ্ধতিতে তাকে শাস্তি দিতে হবে। আইনের বাইরে কাউকে কোনো শাস্তি দেওয়া যাবে না বা আইন বিরুদ্ধ কোনো কাজ করা যাবে না। যা কিছু হবে আইনমূলকভাবে, আইনগতভাবে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া বা কোনো ব্যক্তির দোষ বা ভুল বিচার করার যে প্রক্রিয়া সেটাকে বলছি আইনের অনুশাসন। অর্থাৎ আইন থাকবে, আইনকে অনুসরণ করে শাসন করতে হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলছে আইনের অনুশাসন। ঠিক আছে? এবার এই আইনের অনুশাসন ধারণাটা যদি আমরা দেখি, তাহলে আইনের অনুশাসন ধারণাটা আমরা যেহেতু হচ্ছে প্রাচীন মানে ব্রিটেন থেকে পাচ্ছি, ব্রিটেনের আইনের অনুশাসন ধারণাটা ছিল, তাহলে সেখানে আমরা পাবো ব্রিটেনের
একজন রাষ্ট্রবিজ্ঞানী আইন বিশারদ এভি ডাইসি প্রথম হচ্ছে ব্রিটেনের যে সংবিধানটা রয়েছে সেখানে ব্রিটেনের সংবিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আইনের অনুশাসনের ধারণাটা দিয়েছিলেন। তিনি 1885 সালে তার অ্যান ইন্ট্রোডাকশন টু দি ল অফ দি কনস্টিটিউশন এই যে গ্রন্থটা রচনা করেছিলেন, সেই গ্রন্থে ডাইসি প্রথম আইনের অনুশাসন ধারণাটি বর্ণনা। এবার ডাইসি যে আইনের অনুশাসন তার গ্রন্থে দিয়েছিলেন, সেই আইনের অনুশাসনের ধারণার মধ্যে আমরা টোটাল 3টে নীতি পাই। একটা হচ্ছে আইনের সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য, দ্বিতীয়ত পাচ্ছি আমরা যেটা আইনের চোখে সমতা, আর 3 নম্বর যেটা পাবো সাংবিধানিক আইনের উৎস নাগরিক অধিকার। এই 3টে বিষয় হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। এই 3টে বিষয় হচ্ছে অধ্যাপক ডাইসি তার আইনের অনুশাসন ধারণাটা দিতে গিয়ে বলেছে। এবার দেখো, প্রথম যেটা বললাম সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য। সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য বলতে কি বোঝাচ্ছে? অধ্যাপক ডাইসি বলছেন যে আইন যেটা থাকবে সেই আইন এর হচ্ছে একটা সাধারণ আইন, সারা দেশব্যাপী বা সারা দেশের মধ্যে একটা আইন থাকতে হবে। সেই আইনটা সকল ব্যক্তির জন্য হচ্ছে প্রযোজ্য হতে হবে এবং সেই আইনের সমস্ত দেশব্যাপী প্রাধান্য থাকবে, অর্থাৎ সমগ্র দেশের একমাত্র আইন থাকবে বা একটাই আইন থাকবে। সেই আইনের সব ক্ষেত্রে বা সর্বত্র একটা আধিপত্য থাকবে বা সর্বত্র প্রযোজ্য হতে হবে, অর্থাৎ আইনের সার্বজনীনতা বা সর্বাত্মক প্রাধান্যের কথা তিনি বলছেন। অর্থাৎ আইন থাকবে, আইন অনুযায়ী যাবতীয় শাসন কার্য পরিচালনা করবে। আইনের বাইরে গিয়ে কাউকে শাসন করা যাবে না বা কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বা তার হচ্ছে ক্ষমতার বিরুদ্ধে বা তার যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে সেই ব্যক্তি স্বাধীনতা কোনোভাবে খর্ব করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আইনের সর্বাত্মক প্রাধান্য, অর্থাৎ সমগ্র দেশব্যাপী আইনের প্রাধান্য থাকবে। দ্বিতীয় যে নীতির কথা তিনি বলছেন সেটা হচ্ছে আইনের চোখে সমতা। আইনের চোখে সমতা কথার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি আইনে ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, সকল ব্যক্তি আইনের চোখে হবে সমান এবং আইন যেটা থাকবে সেই আইন অনুযায়ী সকল ব্যক্তিকে নিয়ন্ত্রিত ও পরিচালিত হতে হবে। অর্থাৎ আইন এখানে কোনো ব্যক্তি বিশেষের জন্য আলাদা কিছু বা বিশেষ কিছু ব্যবস্থা করবে না। আইন যেটা থাকবে সেই আইনটা যেমন সর্বাত্মক থাকবে, সারা দেশব্যাপী থাকবে, সারা দেশে প্রাধান্য থাকবে, ঠিক তেমনি সেই আইনের চোখে সকলে সমান হবে। এক্ষেত্রে অধ্যাপক ডাইসি বলছেন যে একটা সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদাধিকারী যে ব্যক্তি থাকবেন, সর্বোচ্চ পদাধিকারী এবং সর্বনিম্ন পদাধিকারী সকল ব্যক্তি হবে এই আইনের চোখে সমান। অর্থাৎ আইন ভঙ্গ করলে সকল ব্যক্তিকে সমানভাবে শাস্তি পেতে হবে। এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক সকলে যেমন সমান হবে এবং আইন অনুযায়ী যদি আইন ভঙ্গ করে থাকে তাহলে প্রত্যেক ব্যক্তিকে বা প্রত্যেক নাগরিককে সেই আইন অনুযায়ী সমানভাবে শাস্তি পেতে হবে। এখানে কারোর কোনো আলাদা কোনো সুযোগ সুবিধা থাকবে না, বিশেষ মর্যাদা থাকবে না। ঠিক আছে, এবার 3 নম্বর যেটা বলা হচ্ছে যে সাংবিধানিক আইনের উৎস হচ্ছে নাগরিক অধিকার। সাংবিধানিক আইনের উৎস বলতে উৎস নাগরিক অধিকার বলতে কি বোঝাচ্ছে? যে দেশগুলোতে আমরা দেখছি যে লিখিত সংবিধান রয়েছে, সেই লিখিত সংবিধানের দেশগুলোতে কি দেখতে পাই আমরা? না, সেখানে আমরা দেখতে পাই যে লিখিত সংবিধান থাকলে সেখানে নাগরিক অধিকারগুলো কি কি রয়েছে সেটা যেমন সুনির্দিষ্টভাবে হচ্ছে লিপিবদ্ধ থাকে, তাহলে সেই লিখিত সংবিধান অনুযায়ী বা মৌলিক অধিকারগুলো সচেতন হয়ে নাগরিকরা সচেতন হয়ে সেই অনুযায়ী কি করে না তারা মৌলিক অধিকার রক্ষার চেষ্টা করে বা মৌলিক অধিকার ভঙ্গ হলে আদালতের কাছে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে ধরো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ এই ধরনের যারা লিখিত সংবিধানের দেশ রয়েছে সেই দেশগুলোতে মৌলিক অধিকারের উৎস হচ্ছে নাগরিক সংবিধান। সংবিধান হচ্ছে মৌলিক অধিকারের উৎস। কিন্তু যে সমস্ত দেশগুলোতে অলিখিত সংবিধান রয়েছে, যেমন ব্রিটেনের যেমন অলিখিত সংবিধান, এই সকল দেশগুলোতে কি হচ্ছে না মৌলিক অধিকারের উৎস হচ্ছে সাংবিধানিক আইন বা সেখানে সাংবিধানিক আইন যেটা রয়েছে সেই সাংবিধানিক আইনের উৎস কিন্তু মৌলিক অধিকার। সাংবিধানিক আইনটা তৈরি করছে মৌলিক অধিকার। কেমন ব্যাপার? যে ধরো
কোনো কারণে যেহেতু ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান, এই অলিখিত সংবিধানটা থাকার কারণে সেখানে কোন কোন মৌলিক অধিকার রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটা কেউ জানে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, ব্রিটেনের বেশিরভাগ সংবিধানটা বা ব্রিটেনের বেশিরভাগ আইন ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে কি না, তাদের সেখানকার যে বিভিন্ন প্রথা, রীতিনীতি, চিন্তাধারা বা মতাদর্শ রয়েছে, বা যেগুলো হচ্ছে প্রাচীন ধ্যান ধারণা রয়েছে বা ধর্মীয় রীতিনীতি রয়েছে, এর ভিত্তিতে কি হচ্ছে ব্রিটেনের সংবিধান পরিচালিত হয় বা ব্রিটেনের চিন্তাধারা পরিচালিত হয়। তাহলে এবার যদি কোনো সরকার বা কোনো জনগণ বা কেউ যদি এসে ব্রিটেনের এই প্রাচীন ধ্যান ধারণাগুলো বা রীতিনীতিগুলো ভঙ্গ করে, তাহলে কি করে না, সেখানকার নাগরিকরা সরকারকে চাপ দিয়ে বা সরকারের উপর সরকারকে বাধ্য করে আন্দোলনের মাধ্যমে বা তার উপর হচ্ছে বিদ্রোহের মাধ্যমে, যে সেই রীতিনীতিগুলো যেহেতু লঙ্ঘিত হচ্ছে সেগুলো আইনে রূপান্তরিত করা। তাহলে সরকারের উপর চাপ সৃষ্টি করে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সেগুলো যখন হচ্ছে নাগরিকরা লিখিত সংবিধানের অন্তর্ভুক্ত করে, তখন তাহলে গেল না এই নাগরিকদের যে অধিকার ছিল সেই অধিকার ভঙ্গ করেছে, তাই সেগুলো নাগরিকরা বাধ্য হয়ে সরকারকে দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। তাহলে এখানকার যে সাংবিধানিক আইন রয়েছে সেই আইনের উৎসটা কি হলো না, নাগরিক অধিকার। তাহলে ব্রিটেনের মতো হচ্ছে যে অলিখিত দেশগুলোতে যে সাংবিধানিক আইন আসছে, সেই আইনগুলো যেগুলো সেখানকার সরকার, সেখানকার জনগণ বা সেখানকার প্রতিষ্ঠান যে মৌলিক অধিকার বা যেগুলো চিন্তাধারা রয়েছে, তাদের রীতিনীতি রয়েছে, সেগুলো যারা ভঙ্গ করছে, সেই ভঙ্গ করা রীতিনীতি বা চিন্তাধারা বা ধ্যান ধারণাকে রক্ষা করার জন্য তারা আইনে রূপান্তরিত করেছে। তাই অধ্যাপক ডাইসি এই 3 নম্বর আইনের অনুশাসনটাকে বলছে সাংবিধানিক আইনের উৎস নাগরিক অধিকার। এই হচ্ছে 3টে যে নীতি, এই 3টে নীতিকে হচ্ছে অধ্যাপক ডাইসি ব্রিটেনের আইনের অনুশাসন নীতির মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তবে এই নীতিগুলো যেগুলো দিয়েছে, সেই নীতিগুলো যদি আমরা আলোচনা করে দেখি, তাহলে আমরা দেখব যে এই 3টে নীতি কখনো সার্বিক অর্থে যে গ্রহণযোগ্য একথা কিন্তু আমরা বলতে পারবো না। নানান দৃষ্টিকোণ থেকে বা নানানভাবে এই দৃষ্টিভঙ্গি বা এই চিন্তাধারার সমালোচনা হয়েছে বা আজকের দিনে সমালোচিত হচ্ছে। তার প্রথম দৃষ্টিকোণ যদি আমরা বলি, যেটা প্রথম উনি নীতির কথা বলেছেন, সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য। আমরা তাহলে দেখব এই যারা সমালোচক আছেন তারা বলছেন যে এই সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য সব জায়গায় দেখা যায় না, অর্থাৎ তার অনুপস্থিতি লক্ষ্য করে। যেমন কি হচ্ছে না, যদি দেখি যে বর্তমান দিনে যে সাধারণ আইনগুলো রয়েছে, সেই সাধারণ আইনগুলো সব ক্ষেত্রে কার্যকরী নয়। কারণ হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র যে ব্যবস্থা রয়েছে, সেই জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সরকারের যে কাজকর্ম রয়েছে, সরকারের দায় দায়িত্ব রয়েছে, সেগুলো আজকের দিনে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যখন বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হচ্ছে না, কোনো একটা বিভাগের দ্বারা বা সরকারের কোনো একটা ক্ষেত্রের দ্বারা যথাযথ আইন প্রণয়ন করা সম্ভব হয় না বা সব ক্ষেত্রে আইন রচনা করা সম্ভব হয় না। সেই জন্য আমরা কি দেখতে পাই না, এখানে হচ্ছে কি না, অনেক সময় এই আইনগুলো বা আইন তৈরির দায়িত্ব হচ্ছে সরকারের আইন বিভাগ শাসন বিভাগের উপর ছেড়ে দিতে পারে। তাহলে সরকারের শাসন বিভাগ সেক্ষেত্রে আইন তৈরি করতে পারে। তাহলে এইভাবে যখন হচ্ছে আইন রচনা করছে শাসন বিভাগ, সেই আইনটাকে কি বলছে, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। তাহলে এই রকম যখন আইন তৈরি হচ্ছে, সেই আইনটা শাসক সবসময় কি হচ্ছে না, তাদের সুবিধা মতো বা তাদের ক্ষেত্র অনুযায়ী তারা আইন রচনা করে থাকে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, আমরা সবসময় দেখতে পাবো যে আইনের যে সর্বাত্মক প্রাধান্য, আইন যে সব ক্ষেত্রে সমানভাবে প্রাধান্য, সেই প্রাধান্য আমরা সব ক্ষেত্রে দেখতে পাই না। ঠিক আছে। দ্বিতীয় যে সমালোচনা রয়েছে আইনের দৃষ্টিতে সমতা। এই আইনের দৃষ্টিতে সমতার নীতিটাও বর্তমানে যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এই নীতিটাও বর্তমানে লঙ্ঘিত হচ্ছে। কারণ হচ্ছে আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এই সকল ব্যক্তিরা যখন হচ্ছে পদস্থ ব্যক্তিরা বা যারা হচ্ছে আইনের দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি রয়েছে, এনারা যখন হচ্ছে ক্ষমতায় থাকে, এনাদের বিরুদ্ধে কোনো হচ্ছে ফৌজদারি আইন আনা যায় না, ফৌজদারি বিচার ব্যবস্থা আনা যায় না, বা ফৌজদারি কোনো হচ্ছে মামলা করা যায় না। কারণ হচ্ছে না, এনাদের নামের সঙ্গে যেহেতু হচ্ছে দেশের স্বার্থ জড়িত রয়েছে, তাই
এই সকল ব্যক্তিরা যখন অপরাধ করে সেই অপরাধের ক্ষেত্রে কিন্তু এদের জন্য আলাদা দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। একজন সাধারণ নাগরিক যদি কোনো অন্যায় করে থাকে বা আইন লঙ্ঘন করে থাকে, তাহলে কিন্তু তাকে যে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এই সকল ব্যক্তিদের কিন্তু সেই আইনের চেয়ে শাস্তি দেওয়া গেলেও সেই সময়ে কিন্তু শাস্তি দেওয়া হয়নি। এক্ষেত্রেও কিন্তু একটা বাধ্যবাধকতা রয়েছে, যে আইনের হচ্ছে বৈষম্য রয়েছে। তারপরে যেটা 3 নম্বর যে বিষয়টা, আদালত ডাইসির যে তৃতীয় যে নীতির কথা বলেছে, সেই নীতিটা হচ্ছে যে আদালতের সিদ্ধান্তের ধারণা, যেটা এই আদালতের সিদ্ধান্তের ধারণা বা হচ্ছে যেটা ওখানে ডাইসি বলেছেন যে সাংবিধানিক আইনের উৎস হচ্ছে নাগরিক অধিকার। এই সাংবিধানিক আইনের উৎস নাগরিক অধিকার, এই নীতিটা কিন্তু সব ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। সমালোচকরা এই নীতিটাকে অবাস্তব বলে মনে করছেন। তারা বলছেন যে ব্রিটেনের নাগরিকদের যে অধিকার, সাংবিধান, সেই অধিকারগুলো সংবিধান দ্বারা বা সাংবিধানিক আইন দ্বারা যে সৃষ্ট, এটা কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। মূলত হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে এগুলো কি হচ্ছে না, আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেও সৃষ্টি হয়েছে। তাই এই ধারণাটা পুরোপুরি যে বাস্তব বা কার্যকরী এমন কথা বলা যায় না। এছাড়াও হচ্ছে কি হচ্ছে না, ব্রিটেনের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, সেখানকার যে বিধিবদ্ধ আইন রয়েছে বা বিধিবদ্ধ হচ্ছে রীতিনীতি রয়েছে, সেখান থেকে উদ্ভব হয়েছে এবং সেইগুলোর মাধ্যমেও সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে। যেমন ওখানকার হচ্ছে অধিকারের বিল, মহাসনদ বা সামাজিক বীমা বা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, এগুলো কি হচ্ছে না, এদের যে বিধিবদ্ধ আইন রয়েছে সেই বিধিবদ্ধ আইন থেকে সৃষ্টি হয়েছে। তাই হচ্ছে এখানে যে সবসময় যে অধিকার লঙ্ঘন হলে সেই অধিকারগুলো রক্ষা করার জন্য যে সরকারের উপর চাপ তৈরি করা হবে, তার ভিত্তিতে যে আইন তৈরি হবে, সেগুলো কিন্তু নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি না, এখানকার যে বিধিবদ্ধ আইন রয়েছে সেই বিধিবদ্ধ আইনের ভিত্তিতে অনেক সময় এখানে আইন তৈরি হয়ে থাকে। এই হচ্ছে ব্রিটেনের যে আইনের অনুশাসন ব্যবস্থা বা সার্বিক অর্থে যে আইনের অনুশাসন প্রক্রিয়া, সেই বিষয়টা। যদি এক্ষেত্রে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেখানে বুঝিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।